প্রকৃত অনুরাগের স্পর্শ একদিকে যেমন মানুষকে বৈরাগ্যের স্বাদ দেয়, অন্যদিকে সময়ের প্রয়োজনে জীবনের হাল শক্ত করে ধরতেও শেখায়। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে একটি অসাধারণ গল্প, গুরু মশাই। চলুন শুরু করা যাক। চৈতন্যগঞ্জের মাধব বৈরাগী দীর্ঘ 10 বছর ধরে গুরু মহাশয়গিরি করে যখন দেখল এই 10 বছরে ছেলে ঠেঙিয়ে তার হাতখানা খুব দুরস্ত হয়েছে বটে, কিন্তু মনটা একটু দুরস্ত হয়নি। তার কঠোর বেত্রাঘাত প্রভাবে অনেক দুরন্ত ছেলে শান্ত হয়েছে, কিন্তু শাসনের অভাবে নিজের মনটা এমনই উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে যে তাকে সংযত করা যে কোনো গুরু মহাশয়েরই অসাধ্য। মনের এই অবস্থা দেখে মাধব ভীত হয়ে পড়ল এবং বেতগাছটা পাঠশালার চালের বাতায় তুলে রেখে হরিনামের মালা নিয়ে মনটাকে শাসন করতে যত্নবান হল। মাধবের এই পরিবর্তন দর্শনে কেউ যদি জিজ্ঞাসা করত, বেত ছেড়ে মালা ধরলে যে বৈরাগী মশাই, তাহলেই মাধব হেসে উত্তর দিত, পিছনে আরো একজন যে বেত উঁচিয়ে আগিয়ে আসছে। মাধবের উত্তর শুনে অনেকে হাসত, কেউ আবার অতীত যৌবনা বীরাঙ্গনার উদাহরণ প্রদর্শন করত, কেউ আবার বৈরাগী মশাইয়ের মস্তিষ্ক বিকৃতির সম্ভাবনার কথা ভেবে দুঃখ প্রকাশ করতে থাকত। আর ছেলের দল বেত হাতে গুরু মহাশয়ের পরিবর্তে গোপীচন্দন চর্চিত মালা জপ নিরত সৌম্যমূর্তি দর্শনে ভীতির পরিবর্তে প্রেম ও ভক্তি প্রকাশ করত। মাধব কিন্তু কারো কথায় কর্ণপাত না করে আপনার মনের শাসনে প্রবৃত্ত হল। 10 বছরের অব্যবহারে নামের ঝুলিটা ময়লা হয়ে পড়েছিল, সেটাকে পরিষ্কার করে নতুন সুতো দিয়ে মালা ছড়াটা গেঁথে নিল। প্যাড়া খুলে গোপীনাথের পট, গোপী মৃত্তিকা, তিলক মাটি, মহাজন পদাবলী বের করে ফেলল। আরশোলায় গোপীনাথের পটের কোনাগুলো খেয়ে ফেলেছিল, স্থানে স্থানে অপরিষ্কার করেছিল। পদাবলীর পুঁথি এমন জীর্ণ হয়ে গিয়েছিল যে হাতে তুলতেই তার কতগুলো পাতা গলিত পত্রের মতো ঝরে পড়ল। মাধব স্তব্ধ বিস্ফারিত নেত্রে সেগুলোর দিকে চেয়ে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। একদিন এই পুঁথিগুলা কি যত্নের সামগ্রী ছিল! তখন এদের একখানা পাতা বুকের 1 ছটাক রক্ত অপেক্ষাও মূল্যবান মনে হতো। এর এক একটা ছত্র থেকে অমৃতের মধুর ধারা ঝরঝর করে পড়ত। গোপীনাথের এই ক্ষুদ্র পটখানার মধ্যে স্বর্গ, মর্ত, পাতাল 3 লোকের সুষমা সমষ্টিভূত হয়ে বিরাজ করত। তখন এই পটখানির দিকে চাইলে প্রেমে আনন্দে সমগ্র হৃদয়টা ভরে উঠত। এই পটখানি, এই পুঁথিগুলো, এই মালা ছড়া, এগুলো সম্বল করে মাধব দুঃখতাপূর্ণ সংসারে একটি শান্তির পথ বেছে নিয়েছিল। কিন্তু সে পথ আজ কোথায়, কত দূরে! তখন বসন্তের মলয় মারুত স্পর্শে সংসার উদ্যানটা ফলে ফুলে সঞ্জীবিত হয়ে উঠেছিল। যৌবনের পিক পঞ্চম টানে ডেকে ডেকে ক্লান্ত হয়ে পড়েছিল। মাধব সে সমস্তকে উপেক্ষা করে একমাত্র হরিনামকেই সার করে নিয়েছিল এবং গোপীনাথের চরণে নিজের সুখ দুঃখ অর্পণ করে আত্মতৃপ্তি অনুভব করছিল। সেই তৃপ্তিতে বিভোর থেকেও চঞ্চল মনোভৃঙ্গটা সময়ে সময়ে বিষয় বাসনারূপ কেতকী কুসুমের দিকে ছুটে যেতে উদ্যত হলে মাধব বিদ্যাপতির পদ বের করে পড়তে থাকত। একদিন হঠাৎ গুরুদেব এসে বললেন, বৎস, বৈষ্ণব ধর্ম যোগীর শুষ্ক সাধনার ধর্ম নয়,
এ সাধনায় সাধন সঙ্গিনীর প্রয়োজন, নতুবা সাধনা সম্পূর্ণ হয় না। মাধব গুরুদেবের আদেশ শিরোধার্য করে নিল এবং গোপাল দাসের বিধবা কন্যা মঞ্জরী দাসীর সাথে কণ্ঠী বদল করে ফেলল। কণ্ঠী বদলের পরে মাধব দেখল গুরুদেবের কথা যথার্থ। সাধন সঙ্গিনী না থাকলে সাধনা পূর্ণাঙ্গ হয় না। আগে ঘুরে ফিরে এসে মাধবকে নিজেই পূজা আহ্নিকের জোগাড় করে নিতে হতো, কিন্তু এখন সে দেখল তার আসবার আগেই সমস্ত সুন্দর রূপে প্রস্তুত হয়ে আছে। মাধব হৃষ্টচিত্তে গিয়ে পূজায় বসত। আগে জপ করতে করতে মাঝে মাঝে বাইরের দিকে চেয়ে দেখতে হতো কতটা বেলা হলো। বেলা অতিরিক্ত হলে তাড়াতাড়ি জপ সেরে নিয়ে রান্নার কাজে উদ্যোগ নিতে হতো, কিন্তু এখন সে ঝঞ্ঝাট ছিল না। সুতরাং মাধব ইচ্ছামতো জপ আহ্নিক সম্পন্ন করে নেবার অবসর পেত। তারপর স্বহস্তে তাড়াতাড়ি প্রস্তুত অর্ধসিদ্ধ বা পোড়া ভাত আর লবণাক্ত ব্যঞ্জন খেতে হতো। তার তুলনায় মঞ্জরীর সযত্নে প্রস্তুত অন্ন ব্যঞ্জনের মধ্যে কি অমৃতের স্বাদ! পরিতৃপ্তির সাথে আহার করতে করতে মাধব অতৃপ্ত নয়নে মঞ্জরীর সহাস্য মুখের দিকে চেয়ে থাকত। তারপর এক একদিন রাত্রিতে বাড়িখানা শ্মশানের স্তব্ধ গাম্ভীর্য নিয়ে কি বিভীষিকা প্রদর্শন করত। সেই গভীর স্তব্ধতার মধ্যে নাম গান করতে গিয়ে মাধব কতদিন নিজের কণ্ঠস্বরে নিজেই শিউরে উঠেছে। এখন কিন্তু নাম গান করতে বসলেই মঞ্জরী এসে পাশে বসত এবং একটির পর একটি পদ শুনতে আগ্রহ প্রকাশ করে মাধবের প্রাণটাকে উদ্দীপনাময় করে তুলত। এইভাবেই দিন চলতে লাগলো। তবে একটা বিষয়ে কিছুটা গোল বাঁধল। আগে নাম গান করে কীর্তন গেয়ে মাধব কোনোভাবে নিজের পেটটা চালিয়ে নিত, কিন্তু এখন আর সে উপায়ে দুটো পেট চলে না। কাজেই মাধবকে পেট চালাবার উপায় অন্বেষণ করতে হলো। অনেক ভেবে চিন্তে শেষে বারোয়ারির আটচালায় পাঠশালা খুলে বসল। কাছাকাছি আর পাঠশালা না থাকায় আয় মন্দ হলো না। সে আয়ে দুটো পেট স্বচ্ছন্দে চলে যেতে লাগলো। কেবল বর্তমান সুখ স্বাচ্ছন্দ্য নয়, মঞ্জরী ভবিষ্যৎ মঙ্গলেরও সহায় হল। আগে একজন বৈষ্ণব অতিথি এলেই তার সেবা করতে মাধবকে ব্যতিব্যস্ত হতে হতো, কিন্তু এখন 10 জন অতিথি এলেও মাধবের কোনো চিন্তা ছিল না। তারা মঞ্জরীর সেবা যত্নে পরিতৃপ্ত হয়ে মাধবের আতিথ্য ধর্মের প্রশংসা কীর্তন করতে করতে প্রস্থান করত। মাধব নিজের সংসার আশ্রমকে সার্থক জ্ঞান করতে থাকল। এইভাবে মাধব যখন পরিত্যক্ত সংসারটাকে জড়িয়ে ধরে তার অসারতার মধ্যে সার সত্যের মধুর আস্বাদ অনুভব করছিল, তখন সংসারটা যেন পূর্ব উপেক্ষার প্রতিশোধ নেবার জন্য নিজের কোমল বন্ধন থেকে বিচ্ছিন্ন করে তাকে দূরে ফেলে দিল। রঞ্জিতপুরে ধুমধামের সাথে মহোৎসব হচ্ছিল। মাধব সেখানে কীর্তন গাইতে গিয়েছিল। 3 দিন পরে ফিরে দেখল সংসার তার উপর কঠোর প্রতিশোধ নিয়েছে। তার প্রেমের শিকল কেটে মঞ্জরী বিহঙ্গী উড়ে গিয়েছে। শূন্য খাঁচার মতো ঘরখানা পড়ে রয়েছে। সেই শূন্য ঘরের দিকে চেয়ে মাধব বজ্রাহতের মতো বসে পড়ল। তারপর অনুসন্ধানে জানা গেল পরম ভাগবত কৃষ্ণদাস বাবাজি তার গৃহে আতিথ্য স্বীকার করতে এসে অতিথি সেবার পুরস্কার রূপে শ্রীমতী মঞ্জরী দাসীকে প্রেমের সরল পথ প্রদর্শন করেছেন। মঞ্জরীর অনুসন্ধানের জন্য অনেকেই পরামর্শ দিল। মাধব কিন্তু তাতে কর্ণপাতও করল না। সে হরিনামের মালা, গোপীনাথের পট আহ্নিকের উপকরণ, পদাবলীর পুঁথি সব একটা বেতের প্যাড়ায় তুলে রেখে পাঠশালায় গিয়ে বসল
এবং কঠোর বেত্রাঘাতে অনেক দুরন্ত বালককে শান্ত করে অল্প দিনের মধ্যেই নিজের গুরু মহাশয় পদের প্রতিপত্তি সর্বত্র জাহির করে ফেলল। সেই দিন থেকে মাধব খোলের বাজনা শুনলেই কানে আঙুল দিত। বৈষ্ণব ভিখারি দেখলেই তাড়িয়ে মারতে যেত। কেউ হরিনামের মাহাত্ম্য কীর্তন করতে গেলে তাকে ভণ্ড বলে বিদ্রূপ করত। কাজের মধ্যে শুধু ছেলে ঠ্যাঙাতো আর পাড়ায় পাড়ায় গল্প করে বেরিয়ে দিন কাটিয়ে দিত। এইভাবে সে দীর্ঘ 10 বছর কাটিয়ে দিল। এই 10 বছরে মাধব হরিনাম ভুলল, খোলের বাজনা ভুলল, জপ, আহ্নিক, মহাজন পদ সব ভুলে গেল। ভুলতে পারল না শুধু মঞ্জরীকে। অতীত দুঃস্বপ্নের মতো মঞ্জরীর স্মৃতিটা মনের পাশে ঠিক জেগে রইল। চঞ্চল পতঙ্গ যেমন নতুন ফুল না পেয়ে শুকনো ঝরা ফুলটারই আশেপাশে ঘুরে বেড়ায়, মাধবের মনোভৃঙ্গ তেমনি এই পুরনো নির্গন্ধ স্মৃতিকুসুমকে সম্বল করে তারই চারপাশে উড়ে বেড়াত। কিছুতেই সেদিক থেকে ফিরে যাইত না। এই অবাধ্য মনটাকে বশে আনবার কোনো উপায় যখন সে খুঁজে পেল না, তখন মাধব হরি নামের চাবুক দিয়ে তাকে শাসন করতে উদ্যত হল। হাঁড়িতে তেল দিয়ে তাতে আলুগুলো ফেলে দেবার জন্য মাধব অপেক্ষা করছিল। বাদলায় কাঠগুলা এমনই শ্যাঁতা হয়ে গিয়েছিল যে কিছুতেই জ্বলতে চাইছিল না। ধোঁয়ায় চোখ দুটো একেবারে করঞ্জার মতো লাল হয়ে উঠেছিল। আগের দিন একাদশী গিয়েছে। কোথায় তাড়াতাড়ি এক মুঠো পেটে দিয়ে ক্ষুধার তাড়না দূর করবে তা নয়, আজ উনানটাই বাদ সেধে বসল। ক্রোধে বিরক্তিতে মাধবের মুখখানা ভীষণ হয়ে উঠেছিল। বহু কষ্টে ভাতটা নামিয়েছে, কিন্তু শুধু ভাত তো খাওয়া যায় না। কাজেই একটা তরকারি রাঁধবার জন্য মাধব হাঁড়িতে তেল দিয়ে আলুগুলো হাতে নিয়ে একবার হাঁড়ির দিকে আর একবার উনানের মৃদু শিখার দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করছিল। আর হাঁড়ি সমেত উনানটাকে চূর্ণ করে দিয়ে ছুটে পালাবে কিনা তাই একবার করে ভেবে দেখছিল। কিন্তু পালাবে কোথায়? যেখানেই যাক ক্ষুধা যে সঙ্গে সঙ্গে যাবে। হরি নামে সংসারের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়, কিন্তু পোড়া পেটের জ্বালা তো দূর হয় না। এই দুর্দমনীয় জঠর জ্বালাটাকে অভিসম্পাত করতে করতে মাধব আলুর টুকরাগুলো হাঁড়িতে ফেলবার উদ্যোগ করছিল। এমন সময় ডাক এলো, মশাই, ও মশাই। সে ডাকে চমকে উঠে মাধব পিছনে ফিরে চাইতেই দেখল এক বিধবা যুবতী আধ ঘুমটা টেনে উঠানের এক পাশে নত মুখে দাঁড়িয়ে রয়েছে। বিস্ময়ের সাথে মাধব জিজ্ঞাসা করল, কে গা? যুবতী সংকোচ জড়িত কণ্ঠে উত্তর দিল, আমি মশাই। একটু বিরক্ত হয়ে মাধব আবার জিজ্ঞাসা করল, কে তুমি? আমাকে চিনতে পাচ্ছেন না মশাই? বলেই যুবতী মুখের ঘোমটাটা কপালের ওপর পর্যন্ত তুলে দিল। মাধব ধূম রক্তিম দৃষ্টিটাকে বিস্ফারিত করে তার মুখের দিকে চেয়ে রইল। যুবতী মৃদু কম্পিত কণ্ঠে বললে, আমি রাজু। বিস্ময় জড়িত কণ্ঠে মাধব বলে উঠল, রাজু? ছিষ্টে দাদার মেয়ে রাজু? রাজু 2 পা এগিয়ে এসে মৃদু হেসে বললে, তাহলে তোমার মনে আছে। মাধবের হাত থেকে আলুর টুকরোগুলো মাটিতে পড়ে গেল। তার এই আশ্চর্য ভাব লক্ষ্য করে রাজু বললে, তুমি যে অবাক হয়ে গেলে মশাই। বাস্তবিকই মাধব অবাক হয়ে গিয়েছিল। তার মুখ দিয়ে একটি কথাও বের হলো না, শুধু ক্রোধ ও বিস্ময়ে মুখখানা বিকৃত করে রইল। সেই রাজু,
যে একদিন সকালের ফুটন্ত ফুলটির মতো তার চোখের সামনে নেচে নেচে বেড়াত, কোঁকড়া কোঁকড়া চুলের রাশ দুলিয়ে ছুটে এসে ডাকত, মশাই, ও গো মশাই। মঞ্জরীর অন্তর্ধানে তখন সংসারের সব সুরগুলা বেসুরো হয়ে গিয়েছিল। তার মধ্যে শুধু এই একটা সুরই যাত্রার দলের ওস্তাদি রাগ রাগিনীর আলাপের মধ্যে কোনো একটি বালক কণ্ঠে উত্থিত কীর্তনের সুরের মতোই এত মিষ্ট লাগত যে তা শুনবার জন্য মাধব প্রায় উৎকর্ণ হয়ে থাকত। সে সুর শুনলেই হৃদয়ের অবসাদ মলিন তন্ত্রীগুলো যেন একবার করে সাড়া দিয়ে উঠত। বাড়ির পাশেই পাঠশালা, সুতরাং দিনের অধিকাংশ সময়ই রাজু পাঠশালাতেই কাটিয়ে দিত। কখনো সে বই নিয়ে পড়ত, কখনো আবার পুঁথির পাতা উল্টিয়ে ছবি দেখত, কখনো বা কোনো ছেলের দোয়াত কলম টেনে নিয়ে হিজিবিজি লিখতে বসত। ছেলেদের অভিযোগে বিরক্ত হয়ে মাধব তাকে ধমক দিলে সে আধ ফুটন্ত পদ্মকুরুকের মতো ভাসা ভাসা চোখ দুটোর ওপর কচি পাতার মতো হাত দুখানি চাপা দিয়ে ফুলে ফুলে কেঁদে উঠত। কখনো বা রাগে মাধবের গলা জড়িয়ে মাথার শিখা টেনে চুল ছিঁড়ে অস্থির করে তুলত। তারপর তার বিবাহ হলো। বিবাহের সময়ে যখন সে শ্বশুরবাড়িতে যায় তখন আবদার ধরে বসল, মশাইকে যেতে হবে। সে আবদার মাধব ঠেলতে পারল না। পাঠশালা বন্ধ করে পালকির পেছনে পেছনে তাকে 5 ক্রোশ পথ ছুটতে হয়েছিল, এবং যে কদিন সে শ্বশুরবাড়িতে ছিল সে কদিন মাধব বাড়ি ফিরতে পারেনি। এরপর কিছুদিনের মধ্যেই যেদিন রাজুর বৈধব্য সংবাদ এসে পৌঁছল, সেদিন এই বজ্রের কঠোর আঘাত সহ্য করবার জন্য সৃষ্টিধর বা তার মাতা কেউই জীবিত ছিল না। একা মাধবকেই সেই দুঃসহ আঘাত বুক পেতে নিতে হয়েছিল। সে আঘাতের ক্ষত এখনো বুঝি শুষ্ক হয়নি, কিন্তু সে ক্ষত শুকনো হতে না হতেই তাতে আরো একটা খোঁচা এসে লাগলো। সেটা অবশ্য বড় সহজ খোঁচা ছিল না, যেন বিষাক্ত শল্যের আঘাত। লোক পরম্পরায় মাধব শুনতে পেল যে রাজুর চরিত্র কলুষিত হয়েছে, কুৎসঙ্গে পড়ে হতভাগিনী গৃহত্যাগিনী হয়েছে। শুনে মাধব যেন আকাশ থেকে পড়ল। সেই ফুলের মতো সুন্দর, দেবতার নির্মাল্যের মতো পবিত্র বালিকা, তার ভেতর এমন বিষাক্ত কীট, অথবা নারী জাতি এমনই বিশ্বাসঘাতিনী বটে। অবশ্য মঞ্জরীকে দিয়েই তো মাধব তার প্রকৃষ্ট প্রমাণ পেয়েছে। জগতে এই জাতিটা কি ঘৃণ্য। আজ সেই রাজু সামনে উপস্থিত। মাধব বেশ লক্ষ্য করে দেখল এখনো তার মুখে সেই সৌন্দর্য, স্বরে সেই মাদকতা। সে স্বরে এখনো হৃদয়ের ছিন্নপ্রায় তারগুলা সাড়া দিয়ে উঠতে চায়। ক্রোধে ঘৃণায় মাধবের ললাট কুঞ্চিত হল। রাজু জিজ্ঞাসা করল, কি ভাবছ মশাই? তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিয়ে একটু ইতস্তত করে মাধব বললে, তুমি যে হঠাৎ। রাজু বললে, আমার অবস্থা সব শুনেছ কি? কতক শুনেছি বই কি। বাকিটা শুনবে? দরকার নাই। রাজু নত মুখে নীরবে দাঁড়িয়ে রইল। মাধব জিজ্ঞাসা করল, এখন তোমার কি দরকার তাই বলো। রাজু একবার মুখ তুলেই নামিয়ে নিল। একটা ঢোক গিলে বললে, আমার শ্বশুর বাটিতে আমার ঠাঁই নাই। না থাকবারই তো কথা। এ গাঁয়েও কেউ আমাকে ঠাঁই দেয় না। এইটাই পাপের প্রধান সাজা রাজু। রাজুর চোখ দুটো জ্বলে উঠল।
সে জ্বলন্ত দৃষ্টিটা মাধবের মুখের উপর স্থাপন করে তীব্র কণ্ঠে বললে, সংসারে পাপী কি আমি একাই মশাই? এ প্রশ্নের উত্তর মাধব সহজে দিতে পারল না। রাজু তার উত্তরের অপেক্ষা না করেই বললে, আমার তো পাপের সীমা নাই, কিন্তু বিষয়ের ভাগ দিতে হবে বলে নিজের শালাকে পেছনে লাগিয়ে যে কলে কৌশলে আমার মুখে কলঙ্কের ছাপ মেরে দিলে, সে কি আমার চাইতে বেশি পুণ্যবান মশাই? মাধবের দৃষ্টিটা বিস্ফারিত হয়ে এলো। সে যে কি উত্তর দেবে ভেবে পেল না। রাজু নাক কুঁচকে বললে, চুলোই যাক পাপ পুণ্য। এখন আমাকে একটু জায়গা দিতে পারবে? চিন্তামলিন মুখে মাধব বললে, পারি, তবে তবে লোকে নিন্দে করবে, এই যা ভয়, তাই না? আমি বৈষ্ণব ভিখিরি মানুষ, লোকের নিন্দা সুখ্যাতিতে আমার কিছু আসে যায় না বলেই মাধব একটু হাসলে। রাজু বললে, তা জানি বলেই তোমার কাছে এসেছি মশাই। রাজু এতক্ষণ উঠানে রোদে দাঁড়িয়েছিল, এখন একটু এগিয়ে গিয়ে দাবার উপর বসলে এবং উনানের দিকে দৃষ্টিপাত করে বললে, তোমার আবার কিরকম রান্না হচ্ছে মশাই? উনান যে নিবে গিয়েছে। মাধব আবার উনান জ্বালতে প্রবৃত্ত হল। রাজু একটু হেসে বললে, শিগগির রেঁধে নাও মশাই, অনেকদিন পরে আজ বৈষ্ণবের পাতের পেশাদ পেয়ে তবু একটু পবিত্র হব। সন্ধ্যার সময় মাধব পাঠশালা থেকে ফিরছিল। পথে ধর্মদাস চক্রবর্তীর সাথে দেখা হলে চক্রবর্তী মশাই বললেন, আরে আর শুনেছ মশাই, আজ ছিষ্টে ঘোষের মেয়ে এসেছিল যে? মাধব চমকে উঠল। চক্রবর্তী বললেন, ঠিক দুপুরবেলা ছুঁড়ি এসে হাজির, বলে, পুরুত দাদা আমাকে একটু ঠাঁই দাও। আমার মনে হলো মেয়ে ছেলেকে ঝ্যাঁটা পিটা করে ঠাঁই ছাড়া করি। গিন্নি বললে, না না, লোকে কি বলবে, তার ইচ্ছা এমন সময় এসেছে এক মুঠো ভাত দি। আরে দূর, পাপিষ্ঠা মেয়ে ছেলে, তাকে আবার খেতে দেয় নাকি? তাকে দয়া করলেও পাপ আছে। মাধব নির্বাকভাবে তার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। চক্রবর্তী বললেন, কিন্তু ধর্মের কি সূক্ষ্ম গতি দেখো। ছিষ্টে ঘোষ বেটার কি অহংকারী ছিল, ব্রাহ্মণ বৈষ্ণব দেখে মাথা নোয়াতো না। তেমন হয়েছে, দর্পহারী মধুসূদন দর্প চূর্ণ করেছেন। মেয়ে ব্যভিচারিণী হয়ে এক মুঠো ভাতের তরে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, তবু লোকে বলে ভগবান নাই। ভগবানের অস্তিত্বে দৃঢ় বিশ্বাসী চক্রবর্তী মহাশয়ের ধর্মনিষ্ঠা মাধবের বিস্ময় উৎপাদন করলেও সে মুখে কিছু বলতে পারল না। আমতা আমতা করে তাড়াতাড়ি তার সামনে থেকে প্রস্থান করল। রাত্রিতে মাধব রাজুকে জিজ্ঞাসা করল, তুই এখন কি করবি রাজু? কি করব তা তুমি বলে দাও না। মাধব ভাবতে লাগলো। রাজু বললে, আচ্ছা, ভিক নিয়ে বৈষ্ণব হলে হয় না? ভ্রুকুটি করে মাধব বললে, ছি। মাধব মহা সমস্যায় পড়ল। তার এমন ইচ্ছা নয় যে রাজু তার কাছে থাক। পাপের উপর যতটা ঘৃণা থাক বা না থাক, স্ত্রী জাতির উপর তার তীব্র বিদ্বেষ ছিল, বিশেষত ব্যভিচারিণীদের প্রতি। সুতরাং রাজুর সংস্রব তার এতটুকুও ভালো লাগত না। অথচ তাকে চলে যাও এমন কথাটাও বলতে পারল না। ছি, কারো মুখের উপর, বিশেষত একজন নিরাশ্রয়াকে কি এমন কথা বলা যায়?
অনেক ভেবে মাধব শেষে যা করেন হরি স্থির করে এই কঠিন সমস্যার সহজ সমাধান করল। পাঁচজনে কিন্তু এত সহজে এই সমস্যার সমাধান করতে পারল না। তারা মাধবের ব্যবহার দেখে আশ্চর্যান্বিত হল। কেউ বললে, বৈরাগী মশাই ওকে ভেগ দিয়ে বোষ্টম করবে। কেউ আবার বললে, বোষ্টম নয়, বোষ্টমী করে ওর সঙ্গে কণ্ঠী বদল করবে। কেউ বললে, শেষ বয়সে বোষ্টমী নিয়ে বৃন্দাবনবাসী হবে। পাঠশালার ছেলেরা কিন্তু কণ্ঠী বদলটাই বিশ্বাস করে নিল এবং সে সময় তারা যে কদিন ছুটি পাবে তা নিয়ে তর্ক বিতর্ক করতে লাগলো। সকালে পাঠশালায় গিয়ে মাধব দেখল 2-3টে ছেলে মাত্র উপস্থিত হয়েছে। মাধব তাদের একজনকে ডেকে জিজ্ঞাসা করল, আর সব কোথায় রে নীলে? নীলে অন্যান্য ছাত্রদের অনুপস্থিতির সঠিক কারণ বলতে পারল না। মাধব তখন তাদের ডাকতে পাঠালো। খানিক পরে নীলমণি একা ফিরে এসে জানালো যে আর কোনো ছেলেই পাঠশালায় আসবে না। তারা বলে যে গুরুমশাইয়ের বিবাহে তারা ছুটি পেয়েছে। মাধব একচোট হেসে নিজে ডাকতে গেল। 2-1জন ছেলে পিতার নিষেধ, খুড়ার নিষেধ ইত্যাদি কারণ দেখালো। পরিশেষে ধর্মদাস চক্রবর্তীর সাথে সাক্ষাৎ হলে তিনি বললেন যে মাধব যখন একটা ব্যভিচারিণীর সংসর্গে এসেছে তখন কোনো ধার্মিক ব্যক্তি তার ছেলেদের তার সংস্রবে যেতে দিতে পারে না। ছেলেরা না হয় মূর্খ থাকবে, কিন্তু ধর্মটাকে তো আর খোয়াতে পারে না। মাধব শুনে স্তম্ভিত চিত্তে পাঠশালায় ফিরল এবং যে কজন ছেলে এসেছিল তাদের ছুটি দিয়ে বাড়ি চলে এলো। রাজু জিজ্ঞাসা করল, এরই মধ্যে ফিরে এলে যে মশাই? শরীরটা ভালো নেই। মাধব প্রকৃত কথাটা লুকাবার চেষ্টা করলেও রাজুর কাছে সেটা গোপন রইল না। বিকেলে পুকুর ঘাটে গা ধুতে গিয়ে সে শিবু মাইতির মার মুখে আসল কথাটা শুনে এলো। তার জন্যই মাধবকে এই লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে, অথচ মাধব তার কাছেই আসল কথাটা গোপন করেছে। এতে সে মাধবের কাছে কৃতজ্ঞ হলেও নিজের উপর না রেগে থাকতে পারল না। সে রেগে রেগে এসে বাড়িতে ঢুকল। মাধব তখন দাবার উপর মাদুর পেতে বসে চৈতন্য চরিতামৃত সামনে রেখে সুরের সাথে পড়ছিল। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেম ধন। নীচ জাতি নহে কভু ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। ভিজা কাপড়ে সামনে এসে রাজু ডাকলে, মশাই। মাধব পুঁথি থেকে মুখ তুলে চাইল। রোষগম্ভীর কণ্ঠে রাজু বললে, তাই না, শরীর ভালো নয় বলে তুমি পাঠশালাতে যাও না। মাধবের ঠোঁটের প্রান্তে স্নিগ্ধ হাস্যরেখা দেখা দিল। বললে, তাতে কি হয়েছে রাজু? কি হয়েছে? তোমার পাঠশালা বন্ধ হয়ে গিয়েছে তা জানো? মন্দ আর কি হয়েছে রাজু? এতক্ষণ পাঠশালে বসে ছেলেগুলোকে অ আ ক খ পড়াতাম, আর আজ ঘরে বসে কেমন চৈতন্য চরিতামৃত পড়ছি। তা কি খেয়ে পড়বে? আর কিছু না পারি বোষ্টমের ছেলে, ভিক্ষা করেও তো খেতে পারি। রাজু রাগে গড়গড় করতে করতে কাপড় ছাড়তে গেল। মাধব পাতা উল্টিয়ে পড়তে থাকল। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয়া দৈত্যচন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। রাজু কিন্তু কিছুতেই সহ্য করতে পারল না যে তার জন্য মশাই এত লাঞ্ছনা ভোগ করবে। সে ধরে বসল। তোমার ক্ষতি করে আমি এখানে কখনো থাকবো না মশাই।
তা কোথায় যাবি? চুলোয় যাব। বেশ, কিন্তু একা মেয়ে মানুষ তুই, যেতে পারবি না। মায়ে বেটায় যাই, চল। বিস্মিতভাবে রাজু জিজ্ঞাসা করলে, তুমি কোথায় যাবে? কেন, চুলোয়। যে চুলোয় পাঠশালা নাই, সংসারের গোলযোগ নাই, লোকনিন্দার বালায় নাই। সে আবার কোথায়? শ্রী বৃন্দাবন। রাজু বিস্ময় স্তব্ধ দৃষ্টিতে মাধবের মুখের দিকে চাইল। মাধব বললে, তুই যখন পর হয়ে আমার ক্ষতি সইতে পারিস নে, তখন আমি নিজে নিজের ক্ষতি কি করে সহ্য করতে পারি বল? তার চাইতে এই ক্ষতির জায়গা ছেড়ে যেখানে শুধু লাভ সেখানে যাওয়াই ভালো। এরপর একদিন সকালে মাধব গাঁটরি বেঁধে যখন বাড়ির বার হতে যাচ্ছিল, তখন জনাকতক ছেলে এসে দরজায় দাঁড়ালো। সর্দার পোড়ো হরিধন সাহস করে জিজ্ঞেস করল, কোথায় চললে গুরুমশাই? মাধব বললে, কতদিন তোদের গুরুমশাইগিরি করেছি, এবার একবার মনের গুরুমশাইগিরি করতে চললাম। মাধবের চোখ ছাপিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সে রাজুর হাত ধরে আস্তে আস্তে গরুর গাড়িতে উঠল। গাড়ি চলে গেলে শীতল ঘোষ বললে, বৈরাগী মশাই চলে গেল, লোকটি কিন্তু ছিল ভালো। ধর্মদাস চক্রবর্তী বললেন, হে দানি কিন্তু মতিগতিটা বড্ড বিগড়ে গিয়েছিল, আর দিন কতক থাকলে গায়ের ন্যাড়া নেড়ির দল হতো। সম্মুখে মুদির দোকানে বসে ভিখারি বৈষ্ণব গেয়ে চলল, মন পাখি ছাড়ে রে চালাকি, তুমি পরকে ফাঁকি দিতে গিয়ে নিজের কাজে দাও ফাঁকি, ও মন পাখি। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। আমাদের উপস্থাপনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতি সোম ও বৃহস্পতিবার আসে নতুন কিছু গল্প একান্তিতে। এছাড়াও থাকে প্রতিদিন নতুন নতুন কমিউনিটি পোস্ট। খুব শিগগির ফিরছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।